ও বন্ধু পরাণ বিহঙ্গ কাঁদরে, ও বন্ধু পরাণ বিহঙ্গ কাঁদরে। ব্যস্ত ছিল একা, হঠাৎ কেন ইচ্ছে করে পড়ল প্রেমের ফাঁদে। ও বন্ধু পরাণ বিহঙ্গ কাঁদরে। কোন সে রূপের বিহঙ্গিনীর টানে পাতায় ঘেরা নিলে হারিয়ে গেল কোন ফাগুনের ভিড়ে। আপনাকে আর পাইনি খুঁজে ফিরে, ভালোবাসার অপরাধ বন্ধু পরাণ বিহঙ্গ কাঁদরে। ব্যস্ত ছিল একা, হঠাৎ কেন ইচ্ছে করে পড়ল প্রেমের ফাঁদে। ও বন্ধু পরাণ বিহঙ্গ কাঁদরে। সাথী আকাশ কোথায় গেল ছোট্ট থেকে জানা, সোনা রোদের সোনা মাখা উভয় দুটি ডানা। খোলা আকাশ কোথায় গেল ছোট্ট থেকে জানা, বুনো মেঘের সোনা চিঠি গোনা রোদের ডানা। আজকে যে তার চৈতি মাসের গানে একটু ব্যথার মিলে দুলছে স্বপন দুই নয়নের তীরে। বোঝালে মন বুঝতে সে চায় ফিরে, কেমন যেন অবসাদ বন্ধু পরাণ বিহঙ্গ কাঁদরে। ব্যস্ত ছিল একা, হঠাৎ কেন ইচ্ছে করে পড়ল প্রেমের ফাঁদে। ও বন্ধু পরাণ বিহঙ্গ কাঁদরে। ও বন্ধু পরাণ বিহঙ্গ কাঁদরে। ও বন্ধু পরাণ বিহঙ্গ। না অর্জুন না, তুমি এভাবে কাঁদবে না, তাহলে হয়তো সাথী কিছু সন্দেহ করবে। আমি আর পারছি না মেসমশাই, আমি আর পারছি না। হাজার চেষ্টা করেও আমি চোখে জলকে আটকে রাখতে পারছি না। ওর মুখের দিকে তাকালে আমার বুকের ভেতর থেকে কেমন যেন একটা কান্না উঠে আসতে থাকে মেসমশাই। সবাইকে সব সময় কান্না হলে হাসি খুশিতে থাকতে হবে। আদিত্যর বয়ানে তোমাকে যে একটা চিঠি লিখে আনতে বলেছিলাম, সেটা কি লিখেছো? আমি পারলাম না মেসমশাই, নিজের বোনের সঙ্গে এত বড় ছলনা আমি কিছুতেই করতে পারলাম না। তাই তো উপমাকে বলেছি আজই সাদির বয়ানে আদিত্যের বয়ানের সাথে একটা চিঠি লিখে নিয়ে আসতে। ভালোই করেছো। তুমি আবার কি লিখে ফেলবে কে জানে। এখন আমি থাকতে উপমা যদি এসে পড়তো তাহলে খুব ভালোই হতো। বাবা,
এলাম বৌমা। আপনি উপমার সাথে কি কথা বলতে চাইছিলেন? নিশ্চয়ই দাদার বিয়ের কথা। হ্যাঁ মা, হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। খুব ভালো করেছেন। এখন আপনি তো আমাদের গার্জেন, আর তাই দাদার বিয়ের ব্যবস্থাটা আপনাকেই করতে হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। ওরে না, তবু এই মুহূর্তে আমাদের বিয়েটা কিছুতেই সম্ভব নয় রে সাথী। কেন হতে পারে না? কেন হতে পারে না রে? আমি ছিলাম এতদিন তোর গলার কাটা। বাবা আর তার ছেলের দয়াতে সেই কাটা তো এখন নেমে গেছে। এখন আর কোনো বাধা নেই। আমি আর কারোর কথা শুনতে চাই না। ব্যাপারটা কি জানিস, আদিত্য আদিত্য হলো 3 বছর জন্য আসাম গেছে, তো তাই ও এখানে ফিরে আসার আগে তো কোনো অনুষ্ঠান হতে আমাদের পারে না রে বোন। কেন হবে না রে দাদা? তোর জামাই আমাকে কথা দিয়েছিল ওখানে যাবার আগে 1 মাসের ছুটি নিয়ে ও ঠিক বাড়ি ফিরে আসবে। আমি না সেই সময় তোর বিয়েটা দিয়ে দেব। আমি আর কারোর কোনো কথা শুনবো না। কিন্তু বৌমা, আদিত্য কবে ছুটি নিয়ে আসবে সেটা না জেনে তো বিয়ের দিনটা ফাইনাল করা যাবে না। আপনি ঠিক বলেছেন মেসমশাই, তখন তো ওদের বিয়েটা তাড়াহুড়ো করে হয়ে গেছিল। তাই এখন এখন তো আত্মীয় স্বজনকে খবর দিতে হবে, কার্ড ছাপাতে হবে। কি করে এই মুহূর্তে কি করে হওয়া সম্ভব? আদিত্য আদিত্য যে কবে ফিরবে? আদিত্য, এই বোকা, তুই কাঁদছিস কেন? তুই এমন করছিস যেন তোর বন্ধু সারা জীবনের মতন গেছে, মাত্র 3 বছরের জন্য বদলি গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি বরং একটা চিঠি লিখে দিচ্ছি। জানা দাদা, একটা কাগজ কলম নিয়ে আমি বলবো, তুই লিখবি। হ্যাঁ রে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সাথী, আর আর চিঠি লেখার কোনো দরকার নেই সাথী। আদিত্য তার চিঠি এসে গেছে। চিঠি এসে গেছে? সত্যি বলছিস তুই? হ্যাঁ রে, এইমাত্র তোর লেটার বক্স থেকে দেখলাম। দেখ, উপরে তোর নামটাই লেখা আছে। কই আমাকে দে, দেখি দেখি। এই দাদা, খামটা খুলে আমার এই চিঠিটা পড়ে দে না রে। না 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 না, তোকে লেখা তোর বরের গোপন চিঠি। ও আমি কিছুতেই পড়তে পারবো না। আমি কিছুতেই পড়তে পারবো। কিন্তু তোরা যদি না পড়ে দিস আমি এখন কি করি বল? ভগবান যে আমাকে তৈরি করার সময় চক্ষুদান করতে ভুলে গেছে রে। ঠিক আছে বাবা, হয়েছে হয়েছে। দেখি চিঠিটা আমাকে দে, আমি তোকে পড়ে শোনাচ্ছি। দাঁড়াও উপমা, বৌমাকে লেখার চিঠি বোধহয় আমার শোনা উচিত হবে না। আমি বরং যাই, আমার ছেলে যেখানে থাক নিশ্চয়ই সুখে আছে, শান্তিতে আছে, পরম শান্তি। পরম শান্তি। মেসমশাই, বাবা ঠিক বলেছে, ও তো কোনো পাপ করেনি, ও সুখে শান্তিতে কেন থাকবে না? পড় ভাই পড়, কি লিখেছে শুনি। আমার সাথে চলে আসার সময় তোমার মুখ দেখতে পেলেও তোমার সঙ্গে আমার কোনো কথা হয়নি। আশা করি এতদিনে তুমি সুস্থ হয়ে উঠেছ। একটা জানুয়ারির অমানবিক কাজের জন্য তুমি যেন মাথা নিচু করে থেকো না। কোনো বিষাক্ত পোকা কামড়েছিল মনে করে তুমি সেটা ভুলেছো। আমি ছুটি নিয়ে তোমার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু এই থামলি কেন? পড়বি তো। কিন্তু এখন গেলে আর অর্জুনের বিয়ের সময় যেতে পারবো না। তাই ভাবছি একেবারে ওই সময়ই যাব। সবাই মিলে আমরা খুব খুব আনন্দ করব। এতে তোমার আদিত্য। চিঠিটা দে। আজ আমার মন থেকে একটা পাথর নেমে গেল। সব সময় ভয় পেতাম ওই দুর্ঘটনার জন্য যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। যাই, চিঠিটা নিয়ে গিয়ে ঠাকুরের পায়ে রেখে আসি। নিজের বউকে নিজের লেখা তার স্বামীর প্রথম চিঠি, এই যে আমার জীবনের পরম সম্পদ, আমার পরম সম্পদ। অর্জুন, সাথীকে এইভাবে ঠকাতে আমার বুকটা ভেঙে যাচ্ছে। অর্জুন, ও শয়তানটা শাস্তি হওয়া না পর্যন্ত আমাদের এই পাপের প্রায়শ্চিত্ত হবে না। অর্জুন, কিছুতেই আচ্ছা আচ্ছা, মেসমশাই কি উকিল বাবুর কাছে গিয়েছিলেন? সামনের সপ্তাহে কেস ফাইল হবে, কিন্তু তার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলো, তুমি কি বলবে?
আমাদের আমাদের দুজনের সম্পর্কটাকে ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে? তার মানে এসব কি বলছো কি তুমি? আমরা সারা জীবন আমরা শুধু বন্ধু হয়ে থাকবো। আজ হঠাৎ এতদিন পরে তুমি এই কথা বলছো? যে সম্পর্ক কোনোদিন করে মিলনের ছবি আঁকতে পারবে না, তাকে প্রশ্রয় দিয়ে কি লাভ? তুমি মিলনের কথা এখনই ভাবছো কেন? আগে তোমার জীবন থেকে সমস্ত দুর্যোগ কেটে যায়। দুর্যোগ কাটবে না, দুর্যোগ কোনোদিন কাটতে পারে না, কোনোদিন না। আমাদের বিয়ের কথা উঠলে আদিত্যর এখানে আসার কথা উঠবে, আর যেটা কোনোদিনই সম্ভব নয় সেটা তুমি আমি খুব ভালো করেই জানি, তাই না? তাই আদিত্য বেঁচে আছে, এই মিথ্যেটাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের বিয়ের স্বপ্নটাকে যে ভুলে যেতে হবে উপমা। কিন্তু কতদিন তুমি এই ঘটনাটাকে চাপা দিয়ে রাখতে পারবে? একদিন না একদিন কোনো না কোনো ভাবে সাথী ঠিক এই ঘটনাটা জানতে পারবে। যদি জানতেই পারে তাহলে ওই মেয়েটার সামনে দিয়ে আমি কেমন করে বিয়ের পিঁড়িতে গিয়ে বসবো? তোমাকে ভালোবেসে আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে কেন বিনা দোষে আমাকে এত বড় শাস্তি তুমি দেবে? কেন বলতে পারো কেন? না উপমা, আমরা কেউ কোনো অপরাধ করিনি। ওই নিয়তি আমাদেরকে নিয়ে একটা নিষ্ঠুর খেলাটার নাম হলো ওই সাপ লুডো খেলা। ওই বিষাক্ত নাগের মুখে পড়ে ওই নব্বইয়ের ঘর থেকে আমাদের নেমে আসতে হয়েছে নয়ের ভয়ে। তুমি একদম ঠিক কথা বলেছো অর্জুন। জানো জ্ঞান হওয়ার পর থেকে আমার বাবাকে আমি কোনোদিন চোখেই দেখি। মানুষটাকে কেমন দেখতে, সেই মানুষটা বেঁচে আছে নাকি মারা গেছে আমি তাও জানি না। বাবার স্নেহ ভালোবাসা কাকে বলে আমি কোনোদিন বুঝতেই পারিনি। আর আজ যখন আমি তোমাকে ভালোবেসে আঁকড়ে ধরেছি, তখন নিয়তি আবার ওর জীবনটাকে মরুভূমির হাহাকারে ভরিয়ে দিয়েছে। এখন আমি কেমন করে বাঁচবো? কি করে বলবো? তুমি বলতে পারো? কি করে আমি তোমার কাছে সব কথা খুলে বলবো? তুমি বলতে পারো? আমি আর সাথে আমরা তিনজনে আমাদের জীবনটা আজ একটা গোলক ধাঁধায় হারিয়ে গেছে। আমাদের ভালোবাসাটাও আজ চক্রবুয়ে বন্দী অভিমন্যুর মতো দিশে হারা। ঠিক বলিনি? চক্রবুয়ে বন্দী অভিমন্যুর মতো দিশে হারা। তাই আমি তোমাকে হাত জোর করে বলছি, আমার কথা ভুলে গিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করো, আর এতদিনের জন্য বন্ধু হয়ে শুধু আমাকে তোমার পাশে সারাটা জীবন থাকতে দিও। শুধু বন্ধু, আর সেটাই হবে আমাদের ভালোবাসার নবজীবনের ভালোবাসার নবজীবনের বন্ধু। শুধু বন্ধু দিয়ে জিতেছিলে, ভুলিয়ে দিল তারে। আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। বুঝিবাই বজ্র রবি নূতন পথের বার্তা কবি। বুঝিবাই বজ্র রবি নূতন পথের বার্তা কবি। কোন পুরীতে গীতবে
পথে নিভেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে ঝড় এসেছে ওরে, ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি। বাহ, চমৎকার। যদিও আমি গান বাজনার সমজদার নই, তবুও তোমার এই গানটা শুনে আমার মনটা বড় ভারী হয়ে গেল। তুমি তো উপমা, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? গুণধর পণ্ডিত, ইস্ট অর ওয়েস্ট, আই এম দ্য বেস্ট। আগে না, বেস্ট নয়। আপনাকে আমরা একটা জঘন্যতম শয়তান বলেই জানি। আমিও জানি আমি কি জিনিস। তোমার এই কথাটা শুনে আমার এই ভারী মনটা আমার হালকা হয়ে গেল। কিন্তু আপনাকে এখানে দেখে আমার একটু ভালো লাগছে না। কাজেই বেশি ভ্যানতারা বাদ দিয়ে বলুন, এখানে আপনার কি চাই? হ্যাঁ, তারা ছেড়ে সোজাসুজি বলছি। সাথী মানে ওই অন্ধ মেয়েটার হাতে একটা ঘড়ি ছিল, যেটা আসলে একটা ক্যামেরা। হ্যাঁ, সে ঘড়িটা আমার হাতেই বাঁধা আছে। হ্যাঁ, তুমি তো আমার কাজটা আরো সহজ করে দিয়েছো। ওই ঘড়িটাই আমি তোমার কাছ থেকে নিয়ে যেতে চাই। চাইলেই সবার কাছ থেকে সবকিছু পাওয়া যায় না মিস্টার পণ্ডিত। মনে রাখবেন, আপনি আমার গুরু ঠাকুর নন, আর আমি আপনার খাস তালুকের প্রজা নই। কাজে বেরিয়ে যান, এই মুহূর্তে এখান থেকে আপনি বেরিয়ে যান। অর্জুন, এই যে উপমা, শুনে এই মাত্র খবর পেলাম যে আই এম সরি স্যার, আমি পরে কোনো এক সময় আসবো। না, যাবেন না, এখানে দাঁড়িয়ে থাকুন। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন পুলিশকে কিভাবে তার কাজ করতে হয়। শোনো উপমা, আমি তোমাকে দুটো অফার দিচ্ছি। এক নম্বর, ওই ঘড়িটা যদি তুমি আমার হাতে বেঁধে দাও, তার বিনিময়ে তোমাকে আমি 5 লক্ষ টাকা দেবো। আর তাতে যদি রাজি না হও, তাহলে তোমার আমার 2 নম্বর অফার হলো, এই পিস্তলের জোরেই তোমার কাছ থেকে ওই ঘড়িটা আমি ছিনিয়ে নিয়ে যাবো। ঝটপট বলো, ঝটপট বলো, আমার ধৈর্যটা আমার ভীষণ কম। আমি কিন্তু কোনো হুমকির কাছে মাথা নামাই না মিস্টার পণ্ডিত। আপনি ভুলে যাবেন না, আমি কিন্তু আপনার লকআপের আসামি নই। আমি একজন সাংবাদিক, আর আমার হাতের কলমের জোরটা আপনার হাতের ধরা বন্দুকের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। তুমি প্রভাতী, তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রভাতী, প্রভাতী, আমার মেয়ে উপমা। হ্যাঁ হ্যাঁ, ঝুমা, ঝুমা, ঝুমা। কি ঝুমা? কিসের ঝুমা? কে? মা, মা, এই লোকটাই বাকি। আর তোমরা দুজনকে চিনলে কেমন করে? বলো, চুপ করতে পারো, বলো বলো। জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। মা, মা, তুই চল, চল, তুই তাড়াতাড়ি ঘরে চল। না, কোথাও যাবো না, আজ আমাকে সবটা জানতে হবে। বলো, চুপ করতে পারো, বলো বলো, এই লোকটা কে? ওই নোংরা জঘন্য শয়তান চরিত্রের লোকটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? ঝুমা তোমার সম্পর্কে কি বলছে সেটা শুনতে পাচ্ছ? তারপরেও কোন লজ্জায় তুমি এখানে দাঁড়িয়ে আছো? যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে না থেকে বেরিয়ে যাও। না, আপনি যাবেন না। দাঁড়ান, সত্যি কথাগুলো আমাকে জানতেই হবে। মা, মাথা হাত থেকে বলো, এই মানুষটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বলো, তুমি ওকে চিনলে কেমন করে? বলো, কে ওর আসল পরিচয়টা? কে? হে ভগবান, কোন কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেললে। ওরে মা, আমি যে তোর মাথায় হাত রেখে মিথ্যে কথা বলতে পারবো না রে মা, পারবো না। ওই ঘুষখোর অর্থ
নিঃসজ মানুষটাই আমার স্বামী আর তোর বাবা। আমার বাবা কেমন করে আমার বাবা হবে? উনি তো গুণধর পণ্ডিত। আমার বাবার নাম তো ভাস্কর রায়। আমি সেই ভাস্কর রায়। আমার স্বভাব চরিত্র দেখে সবাই আমাকে গুণধর পণ্ডিত বলে ডাকে দেবা। তুমি কি করেছো ঠাকুর? যে বাবাকে আমি দেখার জন্য সারা জীবন, যার জন্য আমি চোখের জল ফেলেছি, যাকে একবার দেখার জন্য আমি তোমার কাছে কত মানত করেছি, আর আজ আজ এই চরিত্র নিয়ে সে আমার সামনে এসে দাঁড়িয়েছে। কি করবি রে মা, কি করবি? এই যে সব নিয়তির খেলা। ওর ছোঁয়া থেকে বাঁচানোর জন্য তোকে আমি কোলে তুলে একদিন পালিয়ে গিয়েছিলাম, কিন্তু তবু তোর শরীর থেকে ওর রক্তটাকে তো মুছে ফেলতে পারবি না রে মা। তুই বিশ্বাস কর মা, আমি যা কিছু করেছি সব তোর জন্য করেছিলাম। তোকে একটু ভালো করে মানুষ করার জন্য, তোকে সুখী রাখার জন্য একদিন আমি এই পাপের পথে পা রেখেছি রে মা। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। হ্যাঁ হ্যাঁ, আমরা তো তোমার কাছ থেকে রাজভোগ খেতে চাইনি, আমরা তো রাজসুখ চাইনি। তো আজ তোমার মেয়ে লেখাপড়া শিখে সাংবাদিক হয়েছে, তার জন্য আমাকে তোমার বিসর্জন দিতে হয়নি চরিত্রটাকে। যান, চলে যান এখান থেকে, চলে যান এখান থেকে। আপনাকে দেখলে না আমার সারা শরীরটা ঘেন্নায় রিজিক পুরে চলে উঠছে। চলে যান, চলে যান, দয়া করে এই মুহূর্তে আমার সামনে থেকে আপনি চলে যান। তবে তার আগে তুই আমাকে চাই কর আয় না রে মা। তোর 2 বছর বয়সে তোর মা আমার বুক থেকে কোথায় দিয়ে চলে গেছিল। আমি তোদের অনেক খুঁজেছি রে মা, কোনো সন্ধান পাইনি। মা, তোর ওই ঝুমার নামটা আমি বড় আদর করে রেখেছিলাম রে মা। আমার আদরের ঝুমা, আমার 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 আমি তোকে ছুঁড় না রে মা, শুধু দূর থেকে শুধু একবার আমাকে বাবা বলে আমি সমাজের সামনে কি উত্তর দেব? আমি সমাজের সামনে কেমন করে বলবো আমার বাবা একজন আদর্শহীন, ঘুষখোর, খুনি, দর্শকদের দালাল। এতদিন পর কোন পরিচয় নিয়ে আপনি মেয়ের সামনে এসে দাঁড়িয়েছেন? কি আছে এই রক্তের সম্পর্কের দাবি ছাড়া? আপনার কি আছে? ওই রক্তের সম্পর্কের কোনো দাম নেই তোর কাছে? স্বীকার করি না, আপনার ওই পিতৃ পরিচয়টাকে আমি স্বীকার করি না। এতদিন ধরে আমি আপনার কাছে কিচ্ছু চাইনি, আমি কিচ্ছু পাইনি। তবে আজ আমি আপনার কাছ থেকে একটা জিনিস চাইব, আর তা যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে বাবা বলে ডাকবো। বল কি চাই তোর, বল। শুধু একটি বার মুখ ফুটে আমাকে বল। পারবেন আমাকে গর্ব করে বলার মতো একটা পিতৃ পরিচয় দিতে? পারবেন? যে পরিচয় নিয়ে আমি সমাজের সবার সামনে বলতে পারবো আমার বাবা ঘুষখোর, খুনি, দর্শকদের দালাল, গুণধর পণ্ডিত নয়। আমার বাবা আইনের রক্ষক, আদর্শবান ভাস্কর রায়।
চলে যাচ্ছেন কেন? হ্যাঁ? আরে যান যান, জবাবটা দিয়ে যান, জবাবটা দিয়ে যান। আজ আমি এই ঘড়িটা আমি আপনার পায়ের সামনে নামিয়ে রেখে যাচ্ছি। আপনি যদি গুণধর পণ্ডিত হন তাহলে এই ঘড়িটা নিয়ে গিয়ে যান, আপনি ভগবান জানার হাতে তুলে দিন। আর আপনি যদি আমার বাবা হন তাহলে যান, শয়তানটার কোমরে দড়ি পরিয়ে থেকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিন। তাহলে নিজে গিয়ে আমি আপনাকে বাবা বলে থাকবো, আপনার পায়ে একটা প্রণাম করবো। আমার জীবনের প্রথম পিতৃ প্রণাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে থাকাই গুণধর পণ্ডিতকে আমি ঘেন্না করে I hate you. তোমার মধ্যে যদি একটু বিবেক বলে কিছু থেকে থাকে তাহলে যাও, আজ তোমার রক্তের ঋণ শোধ করো। যে মেয়েটা দু হাত ভরে পূজার ফুল নিয়ে বাবার পায়ে অঞ্জলি দিতে চাইছে, তার হাতে তুমি চিতারে ছাই তুলে দিও না গো, চিতারে ছাই তুলে দিও না, চিতারে ছাই তুলে দিও। যে জন্য এসেছেন সেটা তো পেয়ে গেছেন, ওটাকে তুলে নিয়ে ভগবান যেটার কাছে পৌঁছে দিন। দেরি করছেন কেন? ঘড়িটা তুলে দিন, নাকি আপনি গুরুদার পণ্ডিত থেকে ভাস্কর রায় হয়ে উঠতে চাইছেন? না, আমি গুণধর পণ্ডিত, যার বিবেক নেই, মনুষ্যত্ব নেই, টাকা ছাড়া যে তাহলে কেন চুপচাপ বসে আছেন? কেন কেন আজ আপনার চোখ দিয়ে অঝরে জল পড়ছেন? জবাব দিন। না স্যার না, আপনি বদলে গেছেন। আপনি আর গুরুদার পণ্ডিত নন, এক আদর্শবাদী অফিসার ভাস্কর রায়। পণ্ডিত স্যার, পণ্ডিত স্যার, কি আপনি এখানে বসে আছেন? ওইদিকে আমাদের বাবু তো টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঘড়িটা পেয়েছেন স্যার? ওই তো সেই ঘড়ি, নাও তুলে নাও, নিয়ে গিয়ে তোমার বাবুর হাতে পরিয়ে দাও। আরে বাস, মাল পেয়ে গেছো? তাহলে এখানে বসে বসে এত কি চিন্তা করছেন স্যার? ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। তোর বাবুকে গিয়ে বল আমি আসছি। আমি তো গোলাম, বাবুর হুকুমে এখানে এসেছি। চলি স্যার, ছিলাম। রবি বাবু, এই ঘড়িটাকে নিয়ে থানার মালখানাতে জমা করে দিন। আমি ভগবান জানার বাড়ি হয়ে ফিরে আসছি। ওই ঝুমা আমার মেয়ে, 2 বছর বয়সে এইটুকু বাচ্চা মেয়ে আমার কোলে উঠে খেলছো, আমার নাকে কানে কামড়ে দিত। আমার সেই ঝুমা 25 বছর পরে খাবার আমি তাকে দেখলাম। ওই ঝুমা কত বড় হয়ে গেছে। না রে না, ওই মেয়েকে আমি আর হারাতে পারবো না।
আর আমি হারাতে পারবো না। দাঁড়ান স্যার, আজ আমি সমস্ত পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমার এই ডান নাক তুলে আপনাকে স্যালুট করছি। মৃত্যুবান ভগবান জানার মৃত্যুবান হলো ওই ঘড়ি। পুনরার যখন দায়িত্ব নিয়েছে তখন নিশ্চয়ই ওটা ফিরিয়ে আনবে, কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন হলো গেস্ট হাউস থেকে ঘড়িটা ওদের কাছে গেল কি করে। আমি তো ভেবে কোনো কুলকিটা পাচ্ছি না স্যার, আপনার সঙ্গে এত বড় বেইমানি কে করতে পারে? সেদিন ওই ঘটনার পর দিন সকালবেলায় আমি নিজে গেস্ট হাউসে গিয়ে আদিত্য ওই মেয়েটা সমস্ত চিহ্ন একেবারে মুছে ফেলেছে। তখন তো ঘড়িটা দেখতে পাইনি, অর্থাৎ রাতের বেলায় কেউ গেস্ট হাউসে ঢুকে ঘড়িটা সরিয়ে ফেলেছে, আর সে নিশ্চয়ই আমার খুব কাছের লোক। এই মরেছে, আমি কিন্তু সে রাতে ওখানে ছিলাম না স্যার। হ্যাঁ, তুমি ছিলে না ঠিকই, ছিল মহাদেব আর ওই দীনবন্ধু উকিল। ওরা 25 বছর ধরে আপনার নুন খাচ্ছে স্যার, ওরা আপনার সঙ্গে বেইমানি করতে পারবে না। তাহলে বাকি থাকলো তুফান আর ওই সোনিয়া। ওরা সে বর্ধমানে ফাংশন করতে গিয়েছিল, পরদিন সকালে ফিরেছে। তুমি কি পরদিন সকালবেলা ওদের দুজনকে ফিরতে দেখেছো? না, তা দেখিনি, তবে সাত ফাংশন করে ফিরতে ফিরতে বেলা হয়ে গেছে। তাই তো আমি পাকা খবর আনার জন্য ওই দীনবন্ধু উকিলকে বর্ধমানে পাঠিয়েছি। আমিও খবর নিয়ে ফিরে এসেছি, সাংঘাতিক খবর মাই লর্ড। এই মাইলট আবার কি? মাইলট কে? সরি, টেনশনের চোটে আদালতের টেম্পো এসে গেছে। তাহলে টেম্পোটা খালাস করে বলো সাংঘাতিক খবরটা কি। সেদিন সন্ধ্যাবেলা বর্ধমানে বৃষ্টি হচ্ছিল বলে হ্যাঁ। ফাংশন ক্যান্সেল হয়ে গেছিল। তুফানটা সন্ধ্যাবেলা ওখান থেকে রওনা হয়ে রাত 12টায় এখানে ফিরে এসেছে। সর্বনাশ! তবে সোনিয়া ওই রাত্রে ওখানেই ছিল? নিশ্চয় ছিল, আপনি এখন ওকে ডেকে জিজ্ঞাসা করলে সব রহস্য পরিষ্কার হয়ে যাবে। না না না, ও যদি সত্যি এ কাজ করে থাকে তাহলে এ ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করলেই ও সাবধান হয়ে যাবে, হয়তো বাড়ি ছেড়ে চুপচাপ পালিয়ে যাবে। আমি তো সে সুযোগ ওকে দেব না। কিন্তু আপনি ওর সাথে কথা না বললেন কেসটা ফেসলা করবেন কেমন করে? সেটা আমার উপর ছেড়ে দাও। এইটুকু বুদ্ধি আছে বলেই তোমাদের স্যার হয়ে সবার মাথার উপর বসে আছি। আগে গুরুধরকে ঘড়িটা নিয়ে আসতে দাও, তারপর দেখবে ওই মেয়েটাকে নিয়ে আমি কি খেলা খেলি। আচ্ছা, পন্ডিত স্যার এখনই আসছে। তুমি কি করে জানলে? আমি তো আমার স্যারের মতো পন্ডিত স্যারকে ফলো করছিলাম। ঘড়িটা পেয়ে গেছে কিনা তাই বল মহাদেব। হ্যাঁ স্যার, পেয়ে গেছে। ঘড়ি পেয়ে গেছে, আর আমাদের কোনো ভয় নেই। কিন্তু পন্ডিত স্যারকে একা বসে থাকতে রেখে আমি ঘড়িটা আনতে গেলাম, উনি আমাকে টেনে একটা লাথি মারলেন। বোকা ছেলে, বেশ করেছে লাথি মেরেছে। পুলিশের কাজে তুমি ডাক বলতে গেছো কেন? আসলে ঘড়িটা দেখে লোভ সামলাতে পারেনি। আচ্ছা মহাদেব, আচ্ছা, সোনিয়া যে ফাংশন করে মাঝরাতে ফেরে, ও গেস্ট হাউসে ঢোকে কি করে? তুফান তো ডুবলুকের চাবি বানিয়ে দিয়েছে স্যার। ডুবলি? হ্যাঁ। আচ্ছা, এইবার বুঝতে পারলাম। সোনিয়া সেদিন রাত 12টায় গেস্ট হাউসে ঢুকে ওই ঘড়িটা কুড়িয়ে পায়, তারপর সেটা নিয়ে গিয়ে ওই সাংবাদিকদের হাতে তুলে দিয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে ওই সোনিয়াই আসল কালপিট। কিন্তু কিন্তু ও এমন কাজ করবে কেন? নিশ্চয়ই আমার সঙ্গে কোনো পুরনো শত্রুতা আছে, তাই ও আমার সর্বনাশ করার জন্য মিথ্যে পরিচয় দিয়ে ওই তুফানের ঘাড়ে এসে চেপেছে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না কিসের শত্রুতা, আসলে মেয়েটা কে। তাহলে এখন কি করবো স্যার? কি আর করবো, মেরে ফেলবো। ও আমার গলায় ফাঁসির দড়ি পড়াতে চেয়েছিল, তাই আমি ওকে গলা টিপে মারবো আজ রাতেই। এই দুই হাতের ভেতর শ্বাসলিটা যখন চেপে ধরবো, তখন শ্বাসলিটা তখন ধরপড় 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 করতে থাকবে, আর তখন আমার বুকের ভেতর শান্তির সানাই বাজবে, শান্তির সানাই। তুফানদা তো আজকে কোথায় বেড়াতে যাচ্ছে? বেড়াতে যাচ্ছে? কখন যাচ্ছে? কোথায় যাচ্ছে? চাঁদিপুর যাচ্ছি বাবা, ঘন্টাখানেকের মধ্যেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। অসম্ভব, তোদের যাওয়া ক্যান্সেল। আমি তোমার এই মায়ের জন্য একটা অন্য প্রোগ্রাম ঠিক করে রেখেছি।
তার মানে আবার নতুন করে আমার সাথে কোনো খেলা খেলতে চাইছেন, তাই তো? ছি ওভাবে বলো না মা। সেদিন হাবুল আর গুণধর কি বলতে কি বলে ফেলেছে, তার জন্য আমার উপর রাগ করে থেকো না মা। আমি সেই পাপের একটা প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে ফেলেছি। তার মানে কি ব্যবস্থা করেছো? তুই নিজেই দেখে নে। এই নে, দেখ। দেখছি একটা বিয়ের কার্ডের খসড়া। পাত্রপাত্রের নামটা দেখ। পাত্র শ্রী তুফান জানা, পাত্রী মিস সোনিয়া। ঠিক আছে তো, আমি একটা এই কার্ডটা ছাপার জন্য প্রেসে পাঠাবো। তুমি তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, মাঝে মাঝে আমি সত্যি কথাই বলি। মানে বিয়ের দিনটা আপনি কবে ঠিক করেছেন বলুন তো? আরে এই তো এখানেই লেখা আছে 23শে মাঘ, অর্থাৎ আর এক সপ্তাহ পর। আরে দূর, এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আগে আমরা চাঁদপুর থেকে ফিরে আসি, তারপর ফাল্গুন মাসে হবে বিয়ে। না 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 না, বাবা যখন একবার রাজি হয়েছে তখন আর আমি দেরি করতে চাই না। তখন আবার কার কথা শুনে মাথার মত পাল্টে ফেলবে। ঠিক বলেছো সুমানদা, শুভ কাজটা ঝটপট ছেড়ে ফেলাই ভালো। কিন্তু কিন্তু বাবা, তুমি তো দেখছি গ্রিন হাউস রিসোর্টটা না বুক করে অলিম্পিক রিসোর্টটা বুক করেছো, কিন্তু এটা তো বড্ড ছোট বাবা। তাহলে তুই এখন নিজে গিয়ে দেখে আয় না, পছন্দ না হলে তখন ওই অলিম্পিক রিসোর্টটাই বুক করে দেবে। ঠিক আছে, আমি কাল সকালেই চলে যাব। না 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 না, তুমি এখনই যাও। স্যার তো আজকের কার্ড ছাপাতে দেবে, তাতে ঠিকানা দিতে হবে, হাতে একদম সময় নেই। তাহলে চলো সোনিয়া, চলো আমরা দুজনে যাই, শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ঠিক ফেলি। আছে চলো। না 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 না, বৌমা যেতে পারবে না। এখন চন্দ্রজুয়েসের লোক আসবে গয়নাগাটি নিয়ে, পছন্দ করতে হবে, মাপ দিতে হবে, চুড়ি আংটি, তারপর ওই গোলার মাপ, তাই নাকি? তবেই তো সানাই বাজবে। আমিও তোমার সঙ্গে যাচ্ছি। আমরা ওই কাজটা শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারলাম তোমার মতন সৎ সাহসী চরিত্র মানুষ দুনিয়ায় একটাও পাওয়া যায় না, দুনিয়ায় একটাও পাওয়া যায় না। চলি, থ্যাংক ইউ বাবা। তোমারও কি তাই মনে হয় নাকি মা? হ্যাঁ মনে হয়, কিন্তু ওই সহজ সরল এই শব্দ দুটো বাদ দিয়ে। তাই নাকি? হ্যাঁ স্যার, মানে আমি বুঝতে পারছি আপনি তুফানকে সরিয়ে দিলেন আমার সঙ্গে আবার নতুন করে কিছু খেলা খেলবেন বলে। তো কি খেলা খেলবেন? আপনি বিকার বাবুকে সন্দেহ করছেন। ওসব কথা বাদ দিয়ে আপনাদের বর্ধমানে ফাংশনটা কেমন ছিল সেটা বলুন। বাহ, ফাংশনের কথা আর কি বলবো বলুন তো। ফাংশনটা একেবারে জমে গেছিল। সারা রাত ধরে নাচ গানের ফাংশন করে ঠিক 4টের সময় ফাংশন শেষ হয়, তারপর আমরা বাড়ি ফিরে আসি। আমি খবর পেলাম সেদিন বৃষ্টির জন্য বর্ধমানের ফাংশনটা বন্ধ ছিল। এসব ফালতু কথা আপনাকে কে বলেছে? আমি এইমাত্র বর্ধমান থেকে আসল খবরটা জেনে এলাম মিস সোনিয়া। হ্যালো, চমকে উঠলে কেন? ভগবান জনের সঙ্গে লড়তে এসেছো, কিন্তু তার বুদ্ধির মাপটা নিতে পারো না। বলো বলো, কেন তুমি ঘড়িটা ওদের হাতে তুলে দিয়েছো? কেন তুমি আমাকে ফাঁসিতে ঝোলাতে চাইছো? তুমি কে বলো তো? আপনি কি বলতে চাইছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে পারবি, হ্যাঁ, গলাটা টিপে ধরলেই সব বুঝতে পারবি। তার মানে আমি তোকে এক্ষুনি খুন করে এই ঘরের মেঝেতে পুঁতে রাখবো। কারণ জানি, বল কেন তুই ওকে? যদি বাঁচতে চাও ওকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? এই ছোট ভাই, তুই জানিস ও কি করেছে? যাই করুক, একটা খুন আর ধর্ষণের কেস মাথায় নিয়ে আর একটা খুন করলে তুমি কিন্তু বাঁচতে পারবে না। বোমাবলা তো শেষ। তুই তো ঘড়িটা পেয়ে গেছিস, কথা দিয়েছিলিস ঘড়িটা ফিরিয়ে নে, আমার হাতে বেঁধে দিবি। নে, এই ডান হাতে বেঁধে দে। ওই ঘড়ি আপনি আর পাবেন না। কালকে সকালে আপনার সঙ্গে সঙ্গে ওটাও আমি আদালতে তুলব। তার আগে আজকের রাতটা আজতই কাটাতে হবে। তাহলে ওই বসের খুঁড়িটাই উড়িয়ে দেবো। যাও, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু এই শয়তানটার বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে স্যার। আমি নিজেই তার ফয়সলা করব। কাল আদালতে আপনার সাথে আবার দেখা হবে ভগবান জানা। তখন আপনি বুঝতে পারবেন যে কে আমি আর কি উদ্দেশ্যে এ বাড়িতে এসেছি। গুড বাই। এই ছোট ভাই, আমি তোকে ছোট ভাই বলে ডেকেছিলাম, তুই এই কাজ করলি? না,
আপনাদের মতো মানুষরা যে গুণধর পণ্ডিতকে তৈরি করেছিল, সে গুণধর পণ্ডিত মারা গেছে। তার বদলে আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সত্যিকারের একজন আইন রক্ষক। আসছেন কেন? তুই তো হাজতে নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলতে পারবি না। কাল সকালে আদালতে তুলতে হবে, আর সেখান থেকে হাসতে হাসতে আমি বেরিয়ে আসবো। আমি ভগবান না, যমরাজের দরবারে খোঁড়া সাপ্লাই করার কন্ট্রাক্টর। হাজতে ঢোকার আগে অত বড় বড় ডায়লগ মানায় না। মানায় না? না, সেটা তো আগে বলবি তো। চল, কোথায় নিয়ে যাবি? ভগবান যেন শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, ভগবান যেন শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, ভগবান যেন শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, ভগবান যেন শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। মাননীয় দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মানিকগঞ্জের সরকারি প্রাঙ্গণে, যেখানে আদিত্য ঘোষকে খুন এবং তার স্ত্রীকে ধর্ষণ করার অপরাধে জনতার সামনে বসে জনতার আদালত এইমাত্র সেখানে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এবার তার আগে আমরা নির্যাতিতার বড় ভাই অর্জুন সরকারের বক্তব্য শুনবো। আমি শুধু একটা কথাই বলতে চাই, ইন্ডিয়ান ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী আমাদের এই ভারতবর্ষে প্রত্যেক দিন গড়ে 106টা করে নারী ধর্ষণের ঘটনা ঘটছে। অর্থাৎ প্রতি 15 মিনিটে দেশের কোথাও না কোথাও একজন করে মেয়ে সতীত্ব লুট হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, আপনারা এই নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ুন, যাতে এদেশের সরকার এইসব জঘন্য অপরাধীদের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ধন্যবাদ। আপনারা অর্জুন সরকারের বক্তব্য শুনলেন। এবার চলুন আমরা নিয়ে যাব মানিকগঞ্জের সরকারি প্রাঙ্গণে, গিয়ে দেখব মাননীয় বিচারক ও শয়তান নরপশু শয়তানটার কি শাস্তির ব্যবস্থা করেন। চলুন আমার সঙ্গে, সেখানে প্রশাসনের তরফ থেকে মাননীয় বিচারক এবং আইনের সমস্ত কর্তারা উপস্থিত থাকছেন। চলুন মানিকগঞ্জের সরকারি প্রাঙ্গণে, সেখানে বসছে জনতার সামনে জনতার আদালত। অর্ডার, অর্ডার। আসামি ভগবান জানা, আপনার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সেই ব্যাপারে কি আপনার কি কিছু বলার আছে? নিশ্চয়ই আছে ধর্মাবতার। একটা আদর্শবান যুবক নৃশংসভাবে খুন হয়েছে। তার ফুলের মতো নিষ্পাপ বউটাকে কোন এক নরপিশাচ জঘন্য জানোয়ারের মতো ধর্ষণ করেছে। ওই অন্ধ প্রতিবন্ধী মেয়েটা এই জানোয়ারের লালসার হাত থেকে রেহাই পায়নি। এই খবর শোনার পর থেকে আমার বুকটা হাহাকার করে কাঁদছে। গভীর ব্যথা আমার গলাটা ভিজে আসতে আমি কথা বলতে পারছি না হুজুর। অর্ডার, অর্ডার। ভগবান বাবু, আপনার যা বলার আপনি তাড়াতাড়ি বলুন। এই কেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই হুজুর। ওরা আমাকে জোর করে ফাঁসিয়েছে। ওরা মানে কারা? ওই অর্জুন আর উপমা। ওরা বহুদিন ধরে আমার সব ব্যবসা বন্ধ করে দিতে চাইছিল, কিন্তু আমি সৎ পথে আছি বলেই ওরা সেই কাজটা করতে পারছিল না। এইবার গুণধর পণ্ডিতের সঙ্গে হাত মিলিয়ে ওরা আমাকে ফাঁসিতে ঝোলাতে চাইছে। গুণধর পণ্ডিত? কিন্তু গুণধর পণ্ডিত তো আপনার বন্ধু ছিলেন, তিনি ওনাদের সঙ্গে হাত মেলাবেন কেন? কারণ মাননীয় গুণধর পণ্ডিত হচ্ছে ওই উপমা রায়ের বাবা। আপনি জিজ্ঞাসা করে দেখুন। গুণধর বাবু, আপনি এবার ওই জনতার সামনে গিয়ে দাঁড়ান, আর এবার বলুন উনি যা বলছেন তা কি সত্যি? যদি সত্যিও হয় হুজুর। না 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 না, জনতার সামনে দাঁড়িয়ে যদিও তবু এসব কথা বলা যাবে না। হ্যাঁ কি না সেটা স্পষ্ট করে বলুন। আগে হ্যাঁ হুজুর। আজ থেকে 25 বছর আগে আপনার বউ আর ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, হ্যাঁ কি না? আগে হ্যাঁ হুজুর। এতদিন পরে এখানে এসে আপনি সেই মেয়ের দেখা পেয়েছেন, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হুজুর। হুজুর, এখান থেকে একটা নতুন গল্প শুরু হলো। মেয়েকে ফিরে পাওয়ার জন্য গুণধরের মনটা কেঁদে উঠলো, আর মেয়ে তার বাপকে বলল, যদি ভগবান জানাকে ওই খুন আর ধর্ষণের মামলায় ফাঁসাতে পারো তাহলে তবেই সে তার বাবাকে বাবা বলে স্বীকার করে নেবে। আর তাই তো এইসব কথা কেন উঠছে হুজুর? আমি তো আপনার কাছে আদালতে সব প্রমাণ দিয়ে দিয়েছি। ওই ঘড়ি, যেটা আসলে একটা ক্যামেরা, ঘটনার দিন মেয়েটার হাতে ওটা বাঁধা ছিল। ওই ঘড়িতে আপনি দেখুন স্যার। রবিবাবু প্লিজ একটু ঘড়িটা স্যারকে দিন।
অবজেকশন ইওর অনার। মেয়েটাকে যখন অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল তখন তার হাতে কোনো ঘড়ি ছিল না, তাহলে ঘড়িটা ওরা পেলো কোথায়? একজন বন্ধু আমাদের গোপনে ওটা দিয়ে গেছিল। কে সেই বন্ধু? আমরা তার পরিচয় জানি না স্যার। তাহলে ওই ঘড়িটা জাল হুজুর। তাহলে বলুন কে সেই বন্ধু, কে দিয়েছে ওই ঘড়িটা? আমি দিয়েছি সেই ঘড়িটা। ঘটনার রাতে আমি যখন আপনি যা বলার ওই জনতার সামনে গিয়ে দাঁড়ান। আর তার আগে বলুন আপনি কে, কি আপনার পরিচয়? আমার নাম সোনিয়া মণ্ডল, আর আমি আবগারি ডিপার্টমেন্টের ইন্সপেক্টর বিশ্বনাথ মণ্ডলের একমাত্র মেয়ে। বিশ্বনাথ মণ্ডল? হ্যাঁ। আপনার বাবা তো খুন হয়েছিল। হ্যাঁ, আর ওই শয়তানটাই আমার বাবাকে খুন করেছে। হ্যাঁ, আর সেই প্রতিশোধ নেবার জন্যই আমি তার ছেলের সঙ্গে প্রেমের অভিনয় করে আমি তাদের বাড়িতে গিয়ে আশ্রয় নিই। আর ঘটনার রাতে আমি গেস্ট হাউসে ওই ঘড়িটা পাই, আর ঘড়িটার মধ্যে সমস্ত ছবিগুলো দেখে আমি সব বুঝতে পেরে যাই, আর সঙ্গে সঙ্গে ঘড়িটা আমি উপমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনি আপনি ঘড়ির ছবিটা দেখুন হুজুর। ঘড়ির ওই, হ্যাঁ, ওই ডান দিকের বোতামটা টিপলেই ওর ছবি ভেসে উঠবে কাঁচের উপরে। কোথায় ছবি? এ তো কোনো ক্যামেরা নয়, সাধারণ একটা ঘড়ি। সময় দেখা ছাড়া এর তো কোনো আর কাজ নেই। আপনি নিজেই দেখুন, কোনো দরকার। হুজুর এটা সেই ঘড়ি নয় হুজুর, হয়তো থানার কেউ টাকা খেয়ে এই ঘড়িটা বদলে দিয়েছে। আপনি ভগবান জানার টাকা খেয়ে এই ঘড়িটা বদলে দিয়েছেন, তারপর এখানে এসে মিথ্যে নাটক করছেন। ছি 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 ছি, আমি বিশ্বাস করে ঘড়িটা আপনার হাতে তুলে দিয়েছিলাম, আর আপনি সামান্য কত টাকার লোভে মেয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে আপনার এতটুকু লজ্জা করলো না? ছি ছি ছি। আপনি সমাজের কলঙ্ক, পুলিশ জাতির কলঙ্ক, নিজের পরিবারের কলঙ্ক। আপনার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর তোমার পরিচয়টা আজ আমাদের কাছে শুধু লজ্জার, আর তোমার মৃত্যু হলে সেই লজ্জা থেকে আমরা মুক্তি পাবো। মুক্তি। যদি মানুষের রক্ত গায়ে থাকে তাহলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করুন। আদালত প্রমাণের উপর নির্ভর করে চলে। আদালত প্রমাণের উপর নির্ভর করে চলে। আমার বিরুদ্ধে ওরা কোনো প্রমাণ দিতে পারেনি। এই কদিন আমার যথেষ্ট বদনাম হয়েছে, আর আপনার পূর্ণবান সময় নষ্ট না করে আপনি আমাকে দয়া করে মুক্তি দিন হুজুর। না স্যার, না, আমার একটা কথা শুনুন স্যার। অর্ডার। পুলিশের পক্ষ থেকে একমাত্র প্রমাণ ছিল ঘড়িটা, এবং সেটা জাল বলেই তো প্রমাণিত হলো। এই অবস্থায় ভগবান জানার মতো বিশিষ্ট মানুষকে আটকে রাখার মতো কোনো উপযুক্ত কারণ আমার কাছে নেই। তাই ওনাকে আমি সসম্মানে মুক্তি দিয়ে এই মামলাটা খারিজ করলাম। না না হুজুর, এই মামলা খারিজ করবেন না। আমার কাছে আরো প্রমাণ আছে। এই খুন আর ধর্ষণের প্রত্যক্ষদর্শী সাক্ষী এখানে উপস্থিত আছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী? অর্থাৎ সে ওই ভগবান জানাকে খুন করতে দেখেছে? শুধু দেখেনি হুজুর, এই পাপ কাজ করার সময় সে ভগবান জানার সাথী হয়ে ওই অন্ধ মেয়েটাকে ধর্ষণ আর তার স্বামীটাকে খুন করেছে। আজকের সে নিজে আদালতে এই কথাটা স্বীকার করতে চাই হুজুর। অবজেকশন মাই লর্ড, এ আবার একটা নতুন গল্প বানাতে চাইছে। আপনার অবজেকশন অগ্রাহ্য করা হলো। গুণধর বাবু, আপনি বলুন কে সেই সাক্ষী? তাকে এখানে হাজির করুন অবিলম্বে। সেই সাক্ষী আর কেউ নয় হুজুর, আমি নিজে সেদিন ওই ভগবান জানার সঙ্গী হয়ে এই পাপ কাজে অংশ নিয়েছিলাম হুজুর। আজকে সে সবই আপনার কাছে হাত জোড়ো করে স্বীকার করছে হুজুর। এই গুণধর তুই কি পাগল হয়ে গেছিস হুজুর? ও একটা বদ্ধ পাগল, ও বদ্ধ পাগল হয়ে গেছে। আমাকে ফাঁসাবার জন্যই ও নিজেই ফাঁসি দড়িতে ঝুলতে চাইছে। আপনি কি জানেন এই স্বীকারোক্তির জন্য আপনার ফাঁসি হয়ে যেতে পারে? জানি হুজুর, আমিও তাই চাই। আজ আপনি আমাদের দুজনকেই ফাঁসিতে ঝুলিয়ে দিন। আমরা পাপী, মহাপাপী।
মিথ্যে মিথ্যে, ওসব সব কথা মিথ্যে হুজুর। কেউ মিথ্যে বলে নিজের ইচ্ছায় ফাঁসির দড়ি গলায় পড়ে না ভগবান বাবু। তাহলে ওরা এতদিন এইসব কথা আদালতে বলেনি কেন? বলিনি তার কারণ আমি হচ্ছে নিয়মিত ওই ভগবান জানার কাছ থেকে টাকা খেতাম। আজ যখন সবার সামনে আমার নিজের মেয়ে তার বাবার মৃত্যু কামনা করলো, তখন ভাবলাম কি হবে এত টাকা কে ভোগ করবে? সন্তানের অভিশাপ মাথায় নিয়ে বেঁচে থাকার থেকে আজ আমার মরে যাওয়াই ভালো হুজুর। তাই তাই আজ পাপের কথা স্বীকার করে আজ বড় শান্তি পেলাম হুজুর। আপনি আপনি আমাদের দুজনকেই ফাঁসিতে ঝুলিয়ে দিন হুজুর। ছি 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 ছি, আপনি একজন আইনের রক্ষক হয়ে এই ভগবান জানার সঙ্গে হাত মিলিয়ে এই জঘন্য কাজ করতে আপনার বিবেকে বাঁধলো না? আপনি কি একটা মানুষ? না হুজুর, আমি মানুষ নই হুজুর। ছোটবেলা থেকে নানান পাপ কাজে আমি হাত পাকিয়েছিলাম। আমার বাবা ভরদ্বাজ রায় ছিলেন পোস্টমাস্টার, অত্যন্ত সৎ মানুষ ছিলেন। গ্রামের মানুষরা আমার বাবাকে এতটাই বিশ্বাস করতো, আমার বাবার কাছে টাকা জমা দিতে আসতো, ঘরের পোস্ট অফিসে না গিয়ে আমাদের বাড়িতে এসেই জমা দিয়ে যেত। একদিন রাতে আমার দাদা সেই টাকাগুলো চুরি করে নিয়ে চলে যায়। গ্রামের মানুষরা বাবাকে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। লজ্জায় অপমানে আমার বাবা মা সেই রাত্রে আত্মহত্যা করে হুজুর। তখন আমি মাত্র 5 বছর বয়সে অনাথ হয়ে যাই হুজুর। তারপর থেকে চুরি ডাকাতি করে আমি আমার পেট চালিয়েছি হুজুর। চুরির টাকায় আমি বিএ পাসের সার্টিফিকেট কিনেছি, ঘুষ দিয়ে এই পুলিশের চাকরি নিয়েছি, কারণ আমি বুঝেছিলাম একমাত্র এই চাকরিতেই আইন মেনে চুরি ডাকাতি করা যায়। তাই আমি একটু একটু করে ভাস্কর রায় থেকে গুণধর পণ্ডিত হয়ে উঠেছিলাম। পাপের শাস্তি আপনাকে পেতেই হবে গুণধর বাবু। আমি আপনার স্বীকারোক্তি গ্রহণ করলাম এবং ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী আপনাদের দুজনকে খুন ও ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলাম। না স্যার, না। সই করার আগে আপনি আমার একটা কথা শুনুন স্যার। সেদিন রাতে ও ও আমার সঙ্গে ছিল না হুজুর। আপনার সঙ্গে ছিল না? তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি একাই এই জঘন্য কাজ করেছেন? হ্যাঁ হুজুর, আমি স্বীকার করছি আমি একাই এই পাপ কাজ করেছি। আপনি আপনি আমাকে শাস্তি দিন হুজুর। ও কোনো উপায় না দেখে ও নিজে ফাঁসি দড়িতে ঝুলতে চাইছে হুজুর। ও আপনি বিনা দোষে ওকে শাস্তি দেবেন না হুজুর। আপনার কাছে আমি হাত জোড়ো করছি, আপনি আপনি আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। আপনি আমাকে ফাঁসি দিন, ফাঁসি দিন। শ্রী ভগবান জানার স্বীকারোক্তি অনুযায়ী আমি এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করলাম এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিলাম। বাবা, আজ আজ আমি সবার কাছে গর্ব করে বলতে পারবো আমি আমি এই মানুষটার মেয়ে, যে মানুষটা আসামিকে পাপের শাস্তি দেওয়ার জন্য নিজে ফাঁসির দড়ি চলতে চেয়েছিল। আমি বাবা, I love you বাবা, I love you, I love। আপনাকে ভুল বুঝে আমি বড় অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আজ আপনি আমাদের সবার মাথা উঁচু করে দিয়েছেন। একেবারে হিরো হয়ে গেছে, হিরো। নিজের গলায় ফাঁসির দড়ি পরে তুই হিরো হতে চেয়েছিলিস, কিন্তু তা তো পারলি না। হিরো হলাম আমি, এই ভগবান জানাই, ভগবান জানা। কিন্তু কেন? চিনতে পারলি না ভাস্কর রায়? নিজের মায়ের পেটের আপন বড় ভাই ভবেশ রায়কে চিনতে পারলি না? দাদা, দাদা তুমি? হ্যাঁ, আমি সেই বিবেকহীন, আদর্শহীন অশত্রু বিভীষণ। বাবার টাকা চুরি করে পালিয়ে এসে নাম বদল করে আমি ভগবান জানা হয়েছি। আর তোর জীবন কাহিনী শুনে জানতে পারলাম
আমি আমার জন্যই আমার বাবা মাকে আত্মহত্যা করতে হয়েছে। আমার পাপের বলে তুই অনাথ হয়েছিস। আমার সেই ছোট্ট আদরের ভাইটাকে মায়ের স্নেহ বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে একটা একটা অমানুষ তৈরি হয়েছে। এই সব কিছুর জন্য আমিই দায়ী। তাই তো আজ আমার বুকের রক্তটা কথা বলে উঠলো, সেই সব পোস্টমাস্টার ভরদ্বাজ রায়ের রক্ত। তাই তো নিজের ছোট ভাইকে আমি দাদা মরতে দিতে পারলাম না রে। দাদা যা ভাই যা, বৌমার মেয়েকে নিয়ে তুই সুখের সংসার কর। চলো অফিসার, আমাকে হাজতে নিয়ে চলো, সেখানে বসেই আমি ফাঁসির তড়ি গুনব। এক মিনিট দাদা, না কেউ নড়বে না, পিস্তল ফেরত দাও দাদা। এ তুমি কি করছো? আমি ভগবান জানা, পুলিশ, আইন, আদালত, কেউ না, কেউ আমাকে মারতে পারবে না। ভগবান আমাকে শাস্তি দিতে পারে এই ভগবান, এই অর্থাৎ এই ভগবান জানা নিজে। দাদা তুমি কি করলে? তুমি কি করলে দাদা? মরবো যখন, তখন আর দেরি করে লাভ নেই। দাদা আমার শেষ ইচ্ছাটা শুনে রাখ। আমার সমস্ত সম্পত্তি এই বিশ্বনাথ মন্ডলের মেয়ে সোনিয়াকে দিয়ে গেলাম। আর আমি মরার পর আমার চোখ দুটোকে ওই সাথী মাকে দিয়ে। দাদা এই নতুন চোখ দিয়ে সে নতুন পৃথিবী দেখবে, যে পৃথিবীতে কোনোদিন জন্ম নেবে না। তোর আমার মতো হতভাগ্য